হোয়াট ইজ দিস? আমার সোশ্যাল মিডিয়ায় আমি কথা বলবো, আমি সমালোচনা করবো, এটা তো আমার বেসিক রাইট, নাগরিক অধিকার আমার। আমাকে বলা হয়েছিল যে আমি ম্যারিড, এটা যেন না বলি। যদি বাচ্চা কাচ্চা সহ গান গাওয়া যায় তাহলে গাইলাম, যদি পুলসেরত পারে তো তাহলে কোনো আপত্তি নেই আমার। এই জায়গায় এই স্ট্যান্ড থেকে আমি নড়ি না। এমনিতেও উশৃঙ্খল, এমনিতে তো আমার ছোটবেলা থেকে আমি একটু দুরন্ত। ও প্রিয়া তুমি কোথায়, এটা কি করার পরে ভেবেছিলেন যে বাংলাদেশে এত মানুষ এটা পছন্দ করবে? আমারটা আসলে লাক বাই চান্স। ও প্রিয়া তুমি কোথায় মালিক আমি বা গায়ক আমি। আবার দেখবেন এখন বিএনপিতে অনেক হাইব্রিড ঢুকে যাবে, কোট সুটওয়ালা টাই, যারা দেখা তারা ঢুকে যাবে, কিন্তু ঢুকে যাবেই। কিন্তু ওই যে যুবদল যে ছেলেটা, ছাত্র দলের যে ছেলেটা, স্বেচ্ছাসেবক দলের যে ছেলেটা এই মামলা খেয়ে উবার চালাচ্ছিল, একটা ছোট দোকান দিয়ে বসছে বা পালায় গেল দেশের বাইরে, এসএসসিতে স্ট্যান্ড করা, ইন্টারে স্ট্যান্ড করা, আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়তো, তার কোনো ক্যারিয়ারই হয়নি। যারা সাফারার তারা আদৌ কিন্তু আর বিএনপিতে ঢুকতে পারবে না। আপনার দর্শকরা ডেফিনেটলি জানেন আপনার কোনো গুরু ছিল না, আপনার কোনো উস্তাদ ছিল না। এবং আমি বহু জায়গায় এটা বলেছি যে ওপর বাংলায় যেমন হেমন্তের কোনো উস্তাদ ছিল না, এবং এরপর বাংলায় আমাদের আসিফের তেমন কোনো উস্তাদ ছিল না। এটা হলো কিভাবে আসলে? এটা আসলে আমি বলতে চাই যে এটা আসলে আমি যেই সাইডটাতে সবচেয়ে দরিদ্র, মানে যেটা জানি না মিউজিক, আর বাকি সবকিছু মোটামুটি জানি। তো সেখানে আমার ছোটবেলায় আমার টিচার ছিলেন কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রীমতী কল্যাণী সেন গুপ্তা। তো উনি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমাকে পেয়েছেন। আমি এর আগে ছিলাম আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুলে। তো ওখান থেকে আমাকে মোটামুটি এক ধরনের বহিষ্কারের মতো পরিস্থিতি তৈরি হওয়াতে মারপিট করছিলাম। তো আব্বা গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দেয়। একটা কনভেন্ট থেকে গভর্নমেন্ট স্কুলে গেলে এনভায়রনমেন্ট একটু আলাদা থাকে। তো কল্যাণী আপা আমাকে সবসময় গান গাইতে এনকারেজ করতেন, মানে মারতেন লিটারেলি উনি। মানে লালন, হাসন, দেশের গান, হাম, নাত, মিলাদ পড়ানো, কবিতা আবৃত্তি করানো, মোটামুটি যা যা করানো সম্ভব আমাকে তিনি করাতেন যেন আমি মনোযোগী থাকি। তো বেসিক্যালি আমি ভাবতে চাই যে আমার জীবনের ইন্সপিরেশন ছিলেন কল্যাণী সেন গুপ্তা। ও প্রিয়া তুমি কোথায়, এটা কি করার পরে ভেবেছিলেন যে বাংলাদেশে এত মানুষ এটা পছন্দ করবে, এটা আপনার জীবনে একটা বেঞ্চমার্ক হবে? না, আমি আসলে বেসিক্যালি ব্যান্ড থেকে আসা লোক। আমার পছন্দ ছিল 90s। ওকে। কিন্তু আমার যিনি ডিরেক্টর ইথুন বাবু ভাই, ওনার তো পুরো অ্যালবাম কথা সঙ্গীত, ওনার একটা কনফিডেন্স ছিল যে এই গানটা ক্লিক করবে, অ্যালবামটা ক্লিক করবে, এবং উনি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন, যেটাকে বলা যায় একটা আর্টিস্টের জন্য আশীর্বাদ, যে একজন মিউজিক ডিরেক্টর যিনি মার্কেটিং থেকে শুরু করে ক্যাসেটের প্রচ্ছদ কাভার, এই মলমের দোকানে ক্যাসেট বাজানো, লটারির দোকানে ক্যাসেট বাজানো, এই বিভিন্ন শহরে ঘোরা, দেখা যাচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি, উনি টায়ার্ড হন নাই। উনি 2-3 মাস খুব অক্লান্ত পরিশ্রম করেছেন অ্যালবামটা মার্কেটিংয়ের জন্য। তো আমারটা আসলে লাক বাই চান্স। ও প্রিয়া তুমি কোথায় মালিক আমি বা গায়ক আমি, বাট টোটাল অবদানটা আসলে সাউন্ড টেকের, যেটা মাদার কোম্পানি, আর ইথুন বাবুর। কি দেখতে পেলেন আসলে? না, আমি জনপ্রিয়তা ব্যাপারটা কি আসলে তখন? জনপ্রিয়তা তো ডেফিনেটলি সবচেয়ে উষ্ণ ব্যাপার, এবং এটাকে হ্যান্ডেল না করতে পারলে আগুন হয়ে যায়। মানে এটা এক ধরনের আগুনের সাথে বসবাসের মতো। তা আমি যখন দেখলাম যে আমার প্রচুর পরিমাণে শো আসছে, তো আমি শোটা একটু কমাই দিলাম। আর আমাকে বলা হয়েছিল, অ্যান্ড্রু কিশোরদা তিনি আমাকে ক্লিয়ার করে বলেছিলেন, তুই যদি অতিরিক্ত স্টেজ করিস তাহলে বেশি দিন গান গাইতে পারবি না। আচ্ছা। তখন আমি স্টেজটা কমিয়ে দিলাম একটু। কমানোর পরে আমি প্লেব্যাকে কিংবা অডিওতে বেশি বিজি হয়ে গেলাম। এমনও দিন গেল যে আমি 6টা গান গেয়েছি, 4টা গান গেয়েছি, 3টা গান গেয়েছি। আমি চিন্তা করলাম যদি আমি 8টার স্ট্রিমে ঢুকে যাই, এমনিতেও শৃঙ্খল, এমনিতে তো আমার ছোটবেলা থেকে আমি একটু দুরন্ত, তো আমার সার্কেলরা তো একই দুরন্ত, আবার মিউজিক লাইনে আসার পর আবার একই গ্রুপের সাথে মিশলাম, বা এরাই মিলে গেল। তারপরে আমি ভাবলাম না, কাজের মতো থাকতে হবে। আমি কন্টিনিউয়াসলি কাজ করলাম, সাউন্ড থেকে ছিলাম প্রায় 8 বছরের মতো। তারপরে আমি নিজে প্রোডাকশন হাউস করলাম, তারপর থেকে প্রবলেমগুলো শুরু হলো। তারপরে আমি আস্তে আস্তে একটু পর্যন্ত আছি আর কি। আমি আবার ওই জায়গাটায় একটু যেতে চাই যে ও প্রিয়া তুমি কোথায়, যেটা আপনাকে বাংলাদেশে অনেক পপুলার করে ফেললো। জনপ্রিয়তা তখন ওই মুহূর্তে কেমন লাগছিল? থাকে না একজন ফ্যান এসে অটোগ্রাফ দেন, এটা আসিফ। এটা তো ভাই, এটা তো বলার অপেক্ষা রাখে না যে কেউ আসবে আপনার কাছে অটোগ্রাফ নিতে, এটা ভালো লাগবে না, এটা তো হতেই পারে না। হ্যাঁ, কখনো কখনো কিছু বিরক্তির উদ্রেক হয়, বা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তখন আপনি ম্যারিড, আমি যদি ভুল না করে থাকি। আমি তো ম্যারিড 92-তে, রাইট। এবং আমাকে বলা হয়েছিল যে আমি ম্যারিড, এটা যেন না বলি। বলা হয়েছিল, মানে আমার সিনিয়র বড় ভাই জুয়েল ভাই বলছেন, গায়ক, আসিফ তুমি, উনি আমাকে আদর করেন খুব, উনি বলতেন যে তুমি যে বিয়ে শাদী করছো, তখন 2 ছেলে আমার অলরেডি হয়ে গেছে, 99-এ লাস্ট ছেলে হলো। তখন উনি বললেন যে তুমি যেহেতু শোবিজ, তুমি এটা হাইড করো। আমি ভাই, যদি বাচ্চা কাচ্চা সহ গান গাওয়া যায় তাহলে গাইলাম, আর যদি বাচ্চা কাচ্চা সহ গান না শুনে তাহলে শুনবেন, আমি অন্য কাজ করবো, আমি চাকরি করবো, আমার পড়াশোনা আছে, আমার ক্যালিবার আছে, আমি অন্য জব করবো, অসুবিধা নেই, কিন্তু বাচ্চা কাচ্চা এগুলো রাখতে পারবো না। আপনি অনেক একরোখা আসিফ ভাই, এটা কি আপনাকে অনেকে বলেছে?
মানে আমি আসলে শব্দ খুঁজে পাচ্ছিলাম না, এভাবে বলতে চাই। আমি খুব লজিক্যাল, যৌক্তিক। ডেফিনেটলি ইউ আর। আমি ডিসকাশনে থাকি, আমার যদি মনে হয় যে কেউ লজিক্যালি আমাকে বিট করতে পারে এবং তার কথাটা ন্যায্য, আমারটা অন্যায্য, তখন সবার আগে সরি বলতে আমি এগিয়ে যাই, আমি সরি বলে ফেলি। বাট যেটা অন্যায্য বা অযৌক্তিক সেটা আমাকে এক জীবনকে বুঝতে পারবে না। ওটা যদি রিস্কিও থাকে, যদি পুলসেরত পারে তো তাহলে কোনো আপত্তি নেই আমার। এই জায়গায় এই স্ট্যান্ড থেকে আমি নড়ি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরবর্তী নির্বাচিত সরকারকে এই জুলাই বিপ্লবের ইস্যুকে মাথায় রেখে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত জেনারেশনের পালস, কারণ এখন স্টুডেন্টরা যারা আন্দোলন করেছে তার বয়স হয়তো 22 থেকে 26-27 বেশি না। এরা একসঙ্গে বড় হবে, এরাও পলিটিক্স করবে, এরাও পলিটিক্স থাকতে হবে কারণ তাদের অস্তিত্বের ব্যাপার। এরা হয়তো রাজনৈতিক দলও করবে, আমিও চাই তারা রাজনৈতিক দল করুক, কারণ এই ধরনের বিতার্কিক ডিবেটার পার্লামেন্টারিয়ান দরকার আছে। আমরা পার্লামেন্টে কি দেখি, ঘুমাচ্ছে, কবিতা আবৃত্তি করতে গিয়ে মানে দেখে দেখে পড়তে পড়তে 1 মিনিটে খরচ হয় যদি 60 লাখ টাকা আপনার একটা সংসদে। ওখানে যে ওই যে জনক থেকে শুরু করে নেত্রী নেতা লোকাল বিবৃতিতে আমাদের জাতীয় অর্থনীতির ক্ষতি হচ্ছে। তা আমরা চাইবো আমাদের যে যারা এই জেনারেশনের মাধ্যমে একটা প্রতিবাদী এবং বাস্তবমুখী একটা জেনারেশন এস্টাবলিশমেন্টে চলে এসছে অলরেডি, এবং দে আর ডুইং গুড। অনেক প্রতিরোধ, অনেক আন্দোলন তো আমরা দেখলাম। আমার কাছে বিসিএস আন্দোলন ছাড়া কোনো আন্দোলনটা আমার সঠিক মনে হয়নি। এটা মনে হচ্ছিল সরকারকে বিব্রত করা একটা নানান রকম কাহিনী, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। তো আপনি দেখেন এখন কোনো আন্দোলনে আসলে নাই, এটা ছিল একজন উস্কানি। মানে হাসিনার পলায়ন হওয়ার পরে তাদের যে চেষ্টাটা দেশকে অস্থিতিশীল করার, এই কার্ডটাই তারা খেলেছে। বাট যতবার খেলেছে ততবার জাতি সুসংহত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এবং এটা হচ্ছে গত 53 বছর বাংলাদেশের মানুষের লাভ। এবং ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদের খুব কেয়ারফুল হতে হবে, পালস বুঝতে হবে, যদি না বুঝে একই অবস্থা হবে। এবং রিসেন্টলি তারেক রহমান সাহেবের বক্তব্য কিন্তু এই বিষয়গুলি ফোকাস পাচ্ছে। ওনাকে আমি ফলো করছি বেশ কিছুদিন যাবৎ, বা লাস্ট 4-5 মান্থস। স্পেশালি জুলাই বিপ্লবের পরে তিনি যেভাবে দলকে ডিরেকশন দিচ্ছেন, এবং তিনি যেভাবে এবং তিনি নিজেও বুঝতে পারছেন না যে দল কিভাবে ক্ষমতাটা আসবে। তিনি বলেছেন একটা অদৃশ্য দেয়াল আছে, কিন্তু আমাদের বিএনপির কিছু লোকজন থাকে না, চাঁদাবাজ বাটপার তো সব জায়গায় থাকে, তারা আবার মনে হচ্ছে যে পুরোনো স্টাইলে চলবে। এবং অলরেডি সারা দেশে এই বিএনপির তথাকথিত যাদেরকে আন্দোলনে পাওয়া যায় নাই, আবার দেখবেন এখন বিএনপিতে অনেক হাইব্রিড ঢুকে যাবে, কোট সুটওয়ালা টাই যারাদেরকে দেখা তারা ঢুকে যাবে, কিন্তু ঢুকে যাবেই, ইট ইজ মাস্ট। কিন্তু ওই যে যুবদল যে ছেলেটা, ছাত্র দলের যে ছেলেটা, স্বেচ্ছাসেবক দলের ছেলেটা এই মামলা খেয়ে উবার চালাচ্ছিল, একটা ছোট দোকান দিয়ে বসছে বা পালায় গেল দেশের বাইরে, লেবারি করছে, যার ক্যালিবার ছিল হয়তো পড়াশোনা করে চাকরি করার। আমি আমার ব্যাচমেটের খবরই জানি, এসএসসিতে স্ট্যান্ড করা, ইন্টারে স্ট্যান্ড করা, আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়তো, তার কোনো ক্যারিয়ারই হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, ছাত্রদল করতো, তার কোনো ক্যারিয়ারই হয়নি। এমন মাঝে মাঝে কথা হয় তার সাথে, কেমন আছিস, এই তো যেমন আছি, এই তো রাখছে। তো ওই যে যারা সাফারার, তাদের দিকে দেখার জন্য আমরা কিন্তু লয়ার নিয়োগ দিই। দলের উচিত ছিল এই যে লক্ষ লক্ষ মামলা, দলের একটা আমাদের বিএনপির আইনের ডিপার্টমেন্টটা খুব শক্তিশালী, তো এই নেতা কর্মীদের মামলা, গরিব লোকের মামলাগুলো টেক কেয়ার করা উচিত ছিল। তো যারা সাফারার তারা আদৌ কিন্তু আর বিএনপিতে ঢুকতে পারবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথমবার আড্ডা দিয়েছিলাম, আজকের আড্ডার পালস দুটোই আলাদা। ওই সময় অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়েছে, আজকে কোনো কিছু চিন্তা করে কথা বলতে হয়নি। এইটুকুই আমার কাছে ফ্রিডম, এবং বাংলাদেশের মানুষ এই ব্রিদিংটা নিয়েই বাঁচতে চায়। হ্যাঁ, মানে আমি একটা স্বাধীন দেশে বসবাস করি, আমি কথা বলার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমার সরকার কি মনে করছে, আমি ঠিকমতো কথা বলতে পারছি না, বা আমি যে প্রশ্নটা করছি সে প্রশ্নটা সরকারের এগেইনস্টে যাবে কিনা। এই সিচুয়েশন যেন বাংলাদেশে কখনো আর না আসে, সে তো যে দলই ক্ষমতায় আসুক। এটাই তো মূল লক্ষ্য। আপনি দেখেন তারেক রহমান কিন্তু কার্টুন ওপেন করে দিয়েছে, ওনাকে নিয়ে কার্টুন আমি শেয়ার দিয়েছি আমার আইডি থেকে, এবং এটা একটা ভেরি পজিটিভ সাইন যে আপনি আপনার সম্বন্ধে কিছু বললে পোস্ট ডিলিট করো, খবর আছে। হোয়াট ইজ দিস? আমার সোশ্যাল মিডিয়ায় আমি কথা বলবো, আমি সমালোচনা করবো, এটা তো আমার বেসিক রাইট, নাগরিক অধিকার আমার। আমি কেন ভয়ে পোস্ট ডিলিট করবো, আমি কেন পোস্ট করবো না, আমি কেন লিখবো না? হ্যাঁ, আমি যদি রাষ্ট্রদ্রোহী কিছু লিখি, আমি যদি সাম্প্রদায়িক কোনো উস্কানি দেই, আমি যদি সমাজে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করি, সেক্ষেত্রে আপনি আমাকে অ্যারেস্ট করবেন, মেরে ফেলেন, অসুবিধা নেই। রাষ্ট্রদ্রোহ মামলা তো হাইয়েস্ট, রাষ্ট্রের বিরুদ্ধে যেটা যাবে সেটাই ভয়ঙ্কর।
তো ওই রকম কিছু না করলে তার কোনো সমস্যা থাকার কথা না। Exactly. কিন্তু ফ্যাসিস্ট গভর্নমেন্ট 72 থেকে 75 এবং এই 9 থেকে এই 36 জুলাই পর্যন্ত তারা যেভাবে দেশ চালিয়েছে, এভাবে মুসলিনি, হিটলার, ফেরাউন, নমরুদ, সাজ্জাদ দেশ চালে নাই। অর্থাৎ আমরা যদি ধরেই রাখি যে আমরা 20 কোটি লোকের একটা দেশ, কমিউনিটির দেশ, আপনি দেখেন এখন দেশে কোনো সমস্যা আছে আজকের দিনে? সমস্যা নেই। অর্থাৎ তারা বুঝে গেছে যে চক্রান্তগুলো কোথা থেকে হচ্ছে, কোথা থেকে ট্রাম্প করা হচ্ছে। অর্থাৎ এই যে ঐক্যবদ্ধ এবং আমাদের যিনি নেতা এখন ডক্টর ইউনূস সাহেব, তার যে দৃঢ়তা, তার সাথে যেই ছাত্র জনতা, পাশাপাশি প্রশাসন, আমরা এখন ঐক্যবদ্ধ। মিডিয়া তো কিছু কারেকশন আসছে, মিডিয়াও ভালো ভূমিকা পালন করছে, যেটা অতীতে ছিল না। দেখা যাচ্ছে আমরা তখন মিডিয়া মানেই আওয়ামী লীগের প্রেসক্রিপশন, ডিজিএফ এর প্রেসক্রিপশন, এনএসআই এর প্রেসক্রিপশন, এটা আপনি তখন বলতে পারতেন না, এখন আমি যেভাবে বলছি। তো এই বলাটাই আমাদের স্বাধীনতা। এক্স্যাক্টলি, এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, বাংলাদেশ মর্যাদা নিয়ে সারা বিশ্বে উঠে দাঁড়াক এবং আমরা যেন প্রাউডলি বলতে পারি যে আমরা স্বাধীন দেশের নাগরিক। অনেক ধন্যবাদ আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, সেটা সময় আমাদের খেতে পারছেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা আজকের মতো এখানেই ইতি টানছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।